ক্লাস 12 তোমাদের সলিড স্টেটের ফার্স্ট ক্লাসের পার্ট 1 পার্ট 2 করিয়েছি, ক্লাস 2 করিয়েছি। তো আজ যেটা করাবো সেটা হচ্ছে ক্লাস 3। তো এখন তোমাদের ফার্স্টে কথাটা বলার যে সলিড স্টেট একটা ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার। তো মেনলি 12-এ টোটাল 16টা চ্যাপ্টার আছে, যেটা থেকেই হয়তো 70 মার্কসের কোয়েশ্চেন থাকবে। তো এই 16টা চ্যাপ্টারের মধ্যেই ভাগ আছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি। তো আমরা যে সলিড স্টেটটা করাচ্ছি এটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার। তো 5টা টোটাল ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে সলিড স্টেট। তো মূলত টোটাল 12-এর সিলেবাসে 5টা ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে 4টে ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারে ম্যাথ রয়েছে। তো ম্যাথটা যদি ভালো করে শিখে নিতে পারো তাহলে কিন্তু চ্যাপ্টারটায় ম্যাথ অ্যাটেন্ড করেও তুমি ফুল মার্কস পেতে পারো। তো ম্যাথটা একটু ভালো করে শিখতে হবে। তো ক্লাস 3-তে আমরা মেনলি একটু ম্যাথের উপর জোর দিয়ে ম্যাথটা একটু বোঝানোর চেষ্টা করব। ভালো করে দেখো, আগের দিন মানে সেকেন্ড ক্লাস পর্যন্ত যা যা থিওরি পড়িয়েছি তার উপর বেস করে একটা ম্যাথ আমি প্রথম তোমাদের দিচ্ছি। দেখো, লক্ষ্য করো, কোয়েশ্চেন: সোডিয়াম ধাতুর কেলাস দেহকেন্দ্র একক কোষে গঠিত। 9.2 গ্রাম ধাতুতে কতগুলি একক কোষ থাকবে? এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখো, কেলাস মূলত দুটো টাইপ, একটা হচ্ছে মৌলের কেলাস আর একটা যৌগের কেলাস। দেখো, এটা সোডিয়াম মানে বুঝতে পারছো মৌলের কেলাস। বলে দিয়েছে দেহকেন্দ্রিক। তোমরা সকলেই জানো যে দেহকেন্দ্রিক একক কোষে মোট কণা সংখ্যা কত বলো তো? 2। পৃষ্ঠকেন্দ্রিকে একক কোষে যেমন কণা সংখ্যা হয় 4, দেহকেন্দ্রিক একক কোষে মোট কণা সংখ্যা 2। এই কথার অর্থ কি? অর্থাৎ একটা একক কোষের মধ্যে দুটো কণা মিন্স মানে দুটো সোডিয়াম পরমাণু রয়েছে একটা একক কোষে, যেহেতু এটা দেহকেন্দ্রিক বলেছে। এবার বলছে 9.2 গ্রাম ধাতুতে কতগুলি একক কোষ থাকবে। দেখো, 9.2 গ্রাম ধাতুতে কতগুলি কণা বলেন, কতগুলি একক কোষ থাকবে। এই যে গ্রামে বের করতে বলেছে, তো আমি এই জায়গাটা একটা কথা বলি যে ফার্স্ট যেটা জানার দরকার সেটা হচ্ছে সোডিয়াম ধাতুর পারমাণবিক গুরুত্ব। এই সোডিয়াম ধাতুর পারমাণবিক গুরুত্ব কত আমরা জানি, 23। আচ্ছা, পারমাণবিক গুরুত্ব যদি 23 হয় তাহলে 23 গ্রাম সোডিয়ামে সোডিয়াম পরমাণুর সংখ্যা কত থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23। ভালো করে খেয়াল করো, সোডিয়াম 23 পারমাণবিক গুরুত্ব, 23 গ্রামের মধ্যে সোডিয়াম পরমাণুর সংখ্যা থাকবে এত, মানে এতগুলো সোডিয়াম পরমাণু থাকবে। তাহলে দেখো 9.2 গ্রামে কতগুলো আছে আমরা বের করতে পারবো। 9.2 গ্রামে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 9.2, এটা কি বেরোলো বলো তো? যে 9.2 গ্রামে কিসের সংখ্যা বেরোলো বলো তো? এটা সোডিয়াম পরমাণুর সংখ্যা বেরোলো, মানে সোডিয়াম কটা আছে সেই সংখ্যা বেরোলো। কিন্তু দেখো ভালো করে, তোমাকে বের করতে দিয়েছে একক কোষ কটা থাকবে। সেই কারণেই তো তোমাকে এই দেহকেন্দ্রিক কথাটা বলে দিয়েছে। দেহকেন্দ্রিক মানে কি দেখলে, যে একটা একক কোষের মধ্যে দুটো সোডিয়াম পরমাণু রয়েছে একটা একক কোষে, যেহেতু দেহকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিক হলে একটা একক কোষে 4টে পরমাণু থাকতো, মানে 4টে সোডিয়াম থাকতো। তাহলে দেখো, আমি একটা ঐকিক নিয়ম এখানটায় করছি, ভালো করে খেয়াল করো। তার মানে বলা যাচ্ছে, আমি ঘুরিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। তার মানে দুটো সোডিয়াম পরমাণু থাকছে, কটা একক কোষে বলো তো? একটা একক কোষে দুটো সোডিয়াম পরমাণু থাকছে। তাহলে একটা সোডিয়াম পরমাণু থাকবে 2টি একক কোষে। তাহলে এতগুলো সোডিয়াম পরমাণু থাকবে কটা একক কোষে? তাহলে এখানে বসাবো, মানে 6.022 ইন্টু 10⁻23 বাই 23 ইন্টু 9.2
এতগুলো সোডিয়াম পরমাণু থাকবে কটা একক কোষে? তাহলে অ্যান্সার কি হবে বলতো? এটা ইন্টু 1/2, মানে এটাকে টোটাল 2 দিয়ে ভাগ করলে সেটা অ্যান্সার। অর্থাৎ এটার অ্যান্সার হবে, এখানে লিখছি, সেটা এখানটায় লিখছি, জায়গাটা পুরোটা এখানে দেখা যাচ্ছে না, 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 9.2/2, এইটা হচ্ছে অ্যান্সার, টোটাল একক কোষের সংখ্যা। ভালো করে ভাবো, এই 2 বাদ দিয়ে যদি হতো তাহলে এটা পরমাণুর সংখ্যা, একক কোষের সংখ্যা হলে 2, মনে রাখবে, দেহকেন্দ্রিক হলে 2 হলো, পৃষ্ঠকেন্দ্রিক হলে 4, সরল হলে 1, এইভাবে তোমাকে ভাগ করতে হবে। ঠিক আছে, দেখো ঠিক এই অঙ্কটাই আমি এবার যৌগের ক্ষেত্রে করছি, যৌগের ক্ষেত্রে আমরা করছি এই অঙ্কটাই। ভাবো একই, শুধু আমি এটা সোডিয়াম হাইড্রোক্সাইড করে দিলাম, NaOH, তখন আর ধাতুর নয়, তখন যৌগের, যৌগের কেলাস, দেহকেন্দ্রিক একক কোষে গঠিত, 9.2 গ্রাম যৌগে কতগুলি একক কোষ থাকবে? তখন এই সোডিয়াম হাইড্রোক্সাইডের কি বের করবো? আগেরটা সোডিয়াম ছিল বলে আমি পারমাণবিক গুরুত্ব বের করেছিলাম, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে এর যেটা বের করবো সেটা হচ্ছে সংকেত ভর। সংকেত ভর কত হবে? সোডিয়ামে 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, মানে কত হলো? 40। তাহলে একইভাবে 40 গ্রাম, তার মধ্যে আগেরটা কিসের সংখ্যা বের করেছিলাম বলতো? সোডিয়াম পরমাণুর সংখ্যা। এখানে কিসের সংখ্যা বের হবে বলতো? NaOH সংকেত এককের সংখ্যা। NaOH সংকেত এককের সংখ্যা কত হবে? একই সংখ্যা, 6.022 ইন্টু 10⁻23। তাহলে 40 গ্রাম, আগেটা 23 গ্রাম হয়েছিল, তাহলে এখানে 40 গ্রামে NaOH সংকেত এককের সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23। তাহলে 9.2 গ্রামে কত হবে? 6.022 ইন্টু 10⁻23/40 ইন্টু 9.2। তাহলে এতগুলো NaOH এর সংখ্যা, অর্থাৎ NaOH সংকেত এককের সংখ্যা এতগুলো, কিন্তু আমাকে তা বলেনি, বলেছে কি? একক কোষের সংখ্যা। তাহলে এখানেও অ্যান্সার 2, যেহেতু দেহকেন্দ্রিক। তার মানে দেহকেন্দ্রিক মানে কি? একটা একক কোষের মধ্যে 2টো NaOH আছে। আমি যদি ঘুরিয়ে লিখি, 2টো NaOH আছে একটা একক কোষে, তাহলে একটা NaOH আছে 1/2টি একক কোষে, আর এতগুলো NaOH আছে এটা ইন্টু 1/2টি একক কোষে, মানে এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এটা যৌগের ক্ষেত্রে হলো। এইভাবে আমরা অঙ্কগুলো করতে হবে। এখন আমরা কেলাসের ঘনত্ব কিভাবে বের করব তার একটা ডেরিভেশন করব, তারপরে আবার কিছু অঙ্ক রয়েছে। দেখো কেলাসের ঘনত্ব, আচ্ছা একটা কেলাসের মধ্যে অনেক একক কোষ রিপিট হয়ে একটা কেলাস গঠন হয়, তার মানে কেলাসের ঘনত্ব মানেই কিন্তু অ্যাকচুয়ালি একক কোষের ঘনত্ব, কারণ একক কোষগুলো ইউনিট, মানে জুড়ে 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 জুড়েই তো কেলাস হচ্ছে। তার মানে কেলাসের ঘনত্ব যেটাই একই, সেটা হচ্ছে একটা একক কোষের ঘনত্ব, কারণ একক কোষটাই তো রিপিট হয়ে কেলাসটা করছে, একক কোষের ঘনত্ব। তাহলে আমি ঘনত্ব কি করে বের করব? না, ঘনত্ব সমান আমরা জানি একক কোষের ভর বাই একক কোষের আয়তন। তো আবারও বলি, এখন যে কেলাসের ঘনত্বটা বের করছি, ধরে নিচ্ছি এটা মৌলের কেলাস, মৌলের জন্য করছি। একক কোষের আয়তন, একক কোষ ঘনকাকার, তোমার সিলেবাস অনুযায়ী ঘনকাকার একক কোষের বাহুর দৈর্ঘ্যটা আমরা কি ধরে নিয়েছিলাম? A। তাহলে একক কোষের আয়তনটা কি হয় বলতো? AQ, আগের ক্লাসে হয়েছে। একক কোষের ভর, আচ্ছা একক কোষের ভর মানে কি? এই একক কোষের মধ্যে যে কণাগুলো থাকে সেই কণাগুলোর ভরটাই তো একক কোষের ভর। তো ভাবো একটা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কটা কণা থাকে? 4টে কণা থাকে। ভাবো একটা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে 4টে কণা থাকে, তাহলে তুমি যদি একটা কণার ভর বের করতে পারো, তাকে 4 দিয়ে গুণ করলেই তাহলে টোটাল কণার ভর পেয়ে যাচ্ছ। তার মানে একটা কণার ভরকে কণা সংখ্যা দিয়ে গুণ করলে টোটাল কণার ভর পাচ্ছ, যেটাই একক কোষের ভর। তাহলে একক কোষের ভরের জায়গায় আমরা লিখতে পারি কণা সংখ্যা ইন্টু একটা কণার ভর, একটা কণার ভর। এখানে কণা সংখ্যা মানে নিশ্চয়ই একটা একক কোষে কণা সংখ্যা, একক কোষে কণা সংখ্যা, কথাটা বলে দেওয়া।
একক কোষে কণার সংখ্যা ইন্টু একটা কণার ভর, একক কোষে কণা সংখ্যা বাই একটি কণার ভর। আচ্ছা, একক কোষে কণা সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি সাধারণত? জেড দিয়ে, ইন্টু একটা কণার ভর, ওটা বের করছি, তার আগে নিচে এই কিউটা বসালাম। আর এই যে আমি কি বের করছি? ঘনত্ব। ঘনত্বটাকে আমরা প্রকাশ করছি রো দিয়ে, তাহলে রো সমান বের করব। দেখো এখানে আসছি, একটা কণার ভর, ভালো করে ভাবো এই জায়গাটা, আবার যেটা একটু আগে অঙ্ক করলাম সেটারই কনসেপ্ট এখানে লাগবে। জাস্ট একটু আগে যখন অঙ্ক করালাম ভালো করে বুঝে, যখন মৌলের জন্য আমি সোডিয়াম দিয়ে যে অঙ্কটা করালাম, সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব কত ছিল? 23। তার মানে 23 গ্রাম সোডিয়ামে সোডিয়াম পরমাণু কটা ছিল বলতো? 6.022 ইন্টু 10⁻23। আমি তো ঘুরিয়ে লিখতে পারি, কি লিখতে পারি? 6.022 ইন্টু 10⁻23 যেটা, সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা আমি এন ধরছি। তাহলে এন সংখ্যক পরমাণু মানি সেটা 23 গ্রাম, মানে 23 গ্রাম। এন সংখ্যক পরমাণু মানি 23 গ্রাম, দেখা যাচ্ছে না হয়তো, এখানে লিখছি। দেখো সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব আমরা একটু আগে বের করলাম, যেটা 23 গ্রাম সোডিয়ামে টোটাল সোডিয়াম পরমাণুর সংখ্যা হলো অ্যাভোগাড্রো সংখ্যক, তাই জন্য অ্যাভোগাড্রো সংখ্যক সোডিয়াম মানি হচ্ছে 23 গ্রাম। তাহলে আমি একটা সোডিয়াম পরমাণু মানে কত হবে? 23/n। একটা সোডিয়াম পরমাণুর ভর 23/n। 23টা কি? পারমাণবিক গুরুত্ব। তাহলে পারমাণবিক গুরুত্বকে যদি আমরা এম ধরে নিই, এম বড় হাতের এম, তাহলে একটা সোডিয়াম পরমাণুর ভর কি হচ্ছে? m/n। এই সূত্রটা সবার জন্য খাটাতে পারি। যদি এটা সোডিয়াম না হয়ে যদি সাপোজ হতো অক্সিজেন, অক্সিজেন যদিও গ্যাসীয় মৌল, যদি ক্যালসিয়াম হতো, ধরো ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব কত হতো? 40। তখন এম এর জায়গায় 40, এন অ্যাভোগাড্রো সংখ্যার জায়গায় 6.022 ইন্টু 10⁻23। তার মানে যে কোনো একটা পরমাণুর ভর সূত্র হচ্ছে m/n, যে কোনো একটা পরমাণুর ভর m/n, সূত্র m/n, তার পারমাণবিক গুরুত্ব বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে দেখো আমাদের একটা সম্পর্ক প্রতিষ্ঠা হয়ে গেল, রো সমান Zm/Na3, এটা একটা ফর্মুলা প্রতিষ্ঠা হয়ে গেল। এখান থেকে প্রচুর পরিমাণে ম্যাথ দেয়, প্রায় অল্টারনেট ইয়ারে প্রত্যেক বছর অল্টারনেট ইয়ারে পড়ে, রো সমান Zm/Na3। ঠিক আছে, একইভাবে মৌল হয়ে না যদি যৌগ হতো, এটা যদি যৌগ হতো, তাহলে এখানে কি কি চেঞ্জ হতো বলো? রো যৌগের ঘনত্ব, এন তো অ্যাভোগাড্রো সংখ্যা, একক কোষের কিনারা দৈর্ঘ্য, জেড একক কোষে কণা সংখ্যা, পরমাণু হলে পরমাণু সংখ্যা, যৌগ হলে সংকেত এককের সংখ্যা। ঠিক আছে, এমটা কি? পারমাণবিক গুরুত্ব ছিল, এখানে সেটা পারমাণবিক গুরুত্ব হবে না। এটা সোডিয়াম ছিল যেমন 23 ধরেছো এম, সোডিয়াম হাইড্রক্সাইড হলে আগের অঙ্কে কি ধরলে? কত বেরোলো? 40। তখন সেই 40টা এখানে এম না সংকেত ভর, মানে পারমাণবিক গুরুত্ব হবে না, তখন সেটা হবে সংকেত ভর। কারণ মনে রাখবে যৌগের ক্ষেত্রে শুধু এমটা সংকেত ভর, আর জেডটা হচ্ছে একক কোষে পরমাণু সংখ্যা হচ্ছে মৌলের ক্ষেত্রে, আর যৌগের ক্ষেত্রে একক কোষে সংকেত এককের সংখ্যা। ওকে, বাকি সূত্র একইভাবে এখান থেকে অঙ্ক হবে। দেখো একটা সিম্পল এই সূত্র দিয়ে একটা প্রথম অঙ্ক করাচ্ছি। ঘনত্বের একটা অঙ্ক। ধরো কপার ধাতু, আচ্ছা আয়রন দিয়ে করাচ্ছি। আয়রন ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। এফি পৃষ্ঠকেন্দ্রিক, আমি শর্টে লিখছি, কোশ্চেনটা শুরু বলে দিয়েছি। একক কোষের কিনারা দৈর্ঘ্য বলে দিয়েছে, একক কোষের কিনারা দৈর্ঘ্য মানে এ বলে দিয়েছে কত? 288 PM, পিকোমিটার। তবে আয়রনের ঘনত্ব, ঘনত্ব মানে রো, জিজ্ঞাসা ছিল কত বের করতে হবে। এফির পারমাণবিক গুরুত্ব বলে দিয়েছে কত? 55.85, এটা বলে দিয়েছে। তাহলে সূত্র কি? রো সমান Zm/Na3। দেখো পৃষ্ঠকেন্দ্রিক মানে একক কোষে পরমাণু সংখ্যা, যেহেতু এটা পরমাণু,
4 পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে পরমাণুর সংখ্যা 4, যেটার জায়গায় 4 বসালাম। এম পারমাণবিক গুরুত্ব বলে দিয়েছে 55.85 বাই অ্যাভোগাড্রো সংখ্যা এন 6.022 ইন্টু 10⁻23। এটা কি বসাবো? দেখো এমটা এটা তো বসালাম। রো ঘনত্ব, অ্যাকচুয়ালি ঘনত্বের একক কি? ঘনত্বের একক হলো গ্রাম পার সেমি কিউ, সিজিএস পদ্ধতিতে। দেখো অঙ্ক যদি সহজ করতে হয় একমাত্র সিজিএসই অঙ্ক করবে, গ্রাম পার সেমি কিউ। কারণ যত একটু কঠিনের দিকে অঙ্ক যাবে গ্রাম দিয়েই বের করতে হবে বেশিরভাগ অঙ্ক। তো সেই অঙ্কটা গ্রাম পার সেমি কিউ ঘনত্বের ইউনিট হবে, সিজিএস এ অঙ্ক করবে সবসময়। তো সেখানে দেখো এটা তো পিএম পিকোমিটারে দেওয়া আছে, তাহলে আমাকে তো সিজিএস এ নিয়ে যেতে হবে। সিজিএস এ মানে পিকোমিটারটাকে কিসে নিয়ে যেতে হবে? সেমিতে নিয়ে যেতে হবে। তো পিকোমিটারকে সেমিতে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে 288 ইন্টু 10⁻⁻10 সেন্টিমিটার। ভাববে এটা থেকে এটা কি করে এলো? ক্লাস 11-এর একদম প্রথমে আমি এই পিকোমিটার থেকে সেন্টিমিটারে, মিটারে, ন্যানোমিটারে, মাইক্রোমিটারে নিয়ে যাওয়ার একটা রিলেশন আমি দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, দেখছি যদি সময় থাকে আমি রিলেশনটা আরেকবার এখানে লিখে দিচ্ছি কিভাবে নিয়ে যাবে। যাই হোক, তাহলে এখানটা এটা বসিয়ে দেবো, এই কিউ মানে 288 ইন্টু 10⁻⁻10 টোটাল তার কিউ। ব্যাস জাস্ট এটা ক্যালকুলেশন করবে, করে যেটা হবে তত গ্রাম পার সেমি কিউ, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আর একটা অঙ্ক আছে। কি অঙ্ক? দেখো এটা সংসদ নমুনা, মানে কাউন্সিল থেকে একটা নমুনা পাঠিয়েছিল, তার প্রশ্নে এটা ছিল। তো অঙ্কটা লিখছি, শর্টেই লিখছি, দেখো ভালো করে। ঘনকাকার জালক গঠন করে কেলাসিত হয় এমন একটি মৌলের ঘনত্ব 7.5 গ্রাম পার সেমি কিউব। মৌলের ঘনত্ব মানে রো সমান 7.5 গ্রাম পার সেমি কিউব। ওই কেলাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য মানে এ বলেছে 250 মানে 250 পিএম বলে দিয়েছে বাহুর দৈর্ঘ্য। মৌলটির 234 গ্রামে পরমাণুর সংখ্যা 4 ইন্টু 10⁻24। মৌলটি 234 গ্রামে পরমাণুর সংখ্যা 4 ইন্টু 10⁻24, 4 ইন্টু 10⁻24। তবে একক কোষে পরমাণু সংখ্যা কত? একক কোষে পরমাণুর সংখ্যা কত? দেখো ঘনত্বের অঙ্ক বুঝতে পারছো, রো দিয়ে দিয়েছে। তাহলে আমি যদি ডাইরেক্ট বসাই রো সমান জেডএম বাই এনএ কিউ ফর্মুলা, সেখানে ভালো করে খেয়াল করো, জেড ওটাই কিন্তু বের করতে হবে। একক কোষে পরমাণু সংখ্যা কত মানে জেড বের করতে হবে। দেখো এম বলে দিয়েছে, এইটা সরি রো বলে দিয়েছে, এটা ঘনত্ব রো 7.5 গ্রাম পার সেমি কিউব ঘনত্ব। এই ঘনত্বটা এখানে বসাবো 7.5 সিজিএস। জেডটা বের করতে হবে, এন তো 6.022 ইন্টু 10⁻23। এটা কত বুঝতেই পারছো, এত পিএম আছে, তাহলে 250-কে সেমিতে নিয়ে চলে যাও 10⁻⁻10, তাহলে 250 ইন্টু 10⁻⁻10 তার হোল কিউব হলো। তো এখানে একটা প্রশ্ন যে আমরা এমটা কি করে বের করব? এমটা বের করতে গেলে দেখো এখানে এম কিছু বলে দেয়নি, সেই জন্য আমাকে এই পয়েন্টটা বলে দিয়েছে। দেখো 234 মানে 234 গ্রামে পরমাণু সংখ্যা বলছে এটা। তাহলে আমি যদি ঘুরিয়ে ভাবি, দেখো এতগুলো পরমাণু আছে 234 গ্রাম, তাহলে একটা পরমাণু আছে, এটা যদি এইদিকে আনি ভাবো, এতগুলো পরমাণু আছে 234 গ্রামে, তাহলে একটা পরমাণু আছে কত গ্রাম? 234 বাই 4 ইন্টু 10⁻24 গ্রাম একটা পরমাণু আছে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে কত গ্রাম? ইন্টু তাহলে 6.022 ইন্টু 10⁻23। বুঝতে পারলে? এতগুলো পরমাণু আছে 234 গ্রাম, একটা পরমাণু আছে 234 বাই এতগুলো এত গ্রাম। আর অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে কত গ্রামে?
দেখো অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু যত গ্রামে থাকে সেটাই তো তার পারমাণবিক গুরুত্ব, মানে এটা ক্যালকুলেশন করে যেটা বেরোবে, যে মানটা আসবে সেই মানটাই কিন্তু এম এর মান, মানে পারমাণবিক গুরুত্ব। সাপোজ যদি 50 আসে, তাহলে 50টাই হচ্ছে এম, তার মানে এই এম এর জায়গায় আমি এখানে 50 বসিয়ে দেবো। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা জেড পাবো, সেই জেডটাই অ্যান্সার একক কোষের পরমাণু সংখ্যা। ঠিক আছে, তো এই পর্যন্ত। আরেকটা জাস্ট লাস্ট আমি একটা বলে দিই, যৌগের ক্ষেত্রে ঘনত্ব রিলেটেড একটা অঙ্ক, যৌগের ক্ষেত্রে ঘনত্ব রিলেটেড অঙ্ক করে এই পর্যন্ত ম্যাথের যে কটা ক্যাটাগরি হয় সব কটা মোটামুটি বলে দিলাম। দেখো NaCl এই যৌগের ঘনত্ব বলে দিয়েছি, রো বলে দিয়েছি কত, 2.165 গ্রাম পার সেমি কিউব বলে দিয়েছি। আর কি বলেছে, গ্রাম সংকেত ভর, যদি তোমরা বের করে নিতে পারতে গ্রাম সংকেত ভর, সোডিয়ামের 23, ক্লোরিনের 35.5, মানে 58.5, এটা হচ্ছে এম, এটাও বলে দিয়েছে গ্রাম সংকেত ভর। অ্যাভোগাড্রো সংখ্যা তো জানো, যেটা বের করতে বলেছে Na প্লাস ও Cl মাইনাস আয়নের দূরত্ব কত, Na প্লাস ও Cl মাইনাস আয়নের দূরত্ব কত। দেখো রো এর অঙ্ক সঙ্গে সঙ্গে সূত্র ফেলো, রো সমান Zm বাই Na কিউ। রো বলে দিয়েছে, বসিয়ে দেবে। এম জানো, এন এর মান অ্যাভোগাড্রো সংখ্যা বলে দিয়েছে। জেড, জেডটা কত হবে এটাও তো বলেন, এটাও বা কত হবে। দেখো কিছু কিছু যৌগ যেগুলো আমাকে কিন্তু সিলেবাসে আছে, যেগুলো কিন্তু জেনে রাখতে হবে এটা দেহকেন্দ্রিক না পৃষ্ঠকেন্দ্রিক না সরল। যেমন সেকেন্ড ক্লাসে করানোর সময় দেখবে সোডিয়াম ক্লোরাইড নিয়ে আমরা বারবার আলোচনা করেছি, যে সোডিয়াম ক্লোরাইড পৃষ্ঠকেন্দ্রিক, এটা কিন্তু জানতে হবে। আমি যেসব যৌগগুলো বলে না দিলেও তোমাকে জেনে রাখতে হবে পরীক্ষার জন্য, সেগুলো আমি একটা চার্ট দিয়ে দেবো। যেমন সোডিয়াম ক্লোরাইডটা মাথায় রাখতে হবে সবসময়ের জন্য, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক। আর পৃষ্ঠকেন্দ্রিক যৌগের ক্ষেত্রে কি সূত্র বলতো, আর এর আর এর রিলেশন। দেখো পৃষ্ঠকেন্দ্রিক আগের ক্লাসে বলা হয়েছে, এমনি এমনি সূত্র হচ্ছে 4r = √2a। আর যৌগের ক্ষেত্রে এটা সেই 2r এর জায়গায় লেখা হতো RC + RA = √2a। এইটা পৃষ্ঠকেন্দ্রিকের জন্য এই সূত্র। কিন্তু বারবার সেকেন্ড ক্লাসে একটা কথা বলেছি যে সোডিয়াম ক্লোরাইড পৃষ্ঠকেন্দ্রিক ঠিকই, একমাত্র ব্যতিক্রম সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু খাটবে না RCR এর ক্ষেত্রে। এর ক্ষেত্রে সূত্র হচ্ছে RC + RA = a/2, এই সূত্র, RC + RA = a/2। তাহলে দেখো জেড যেহেতু পৃষ্ঠকেন্দ্রিক, জেড এর মান 4 বসিয়ে দেবো। তাহলে দেখো এইটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, মানে এটা জেড 4 বসাচ্ছি, এম এর মান বলে দিয়েছে, অ্যাভোগাড্রো সংখ্যা বসালাম, রো এর মান বলে দিয়েছে। এখান থেকে আমি এ বের করব, এ কিউ থেকে এ বের করব, যেটা এখানটায় বসাবো। বসালে আমরা পেয়ে যাবো RC + RA। দেখো অঙ্কটা যেটা চেয়েছে কি, Na প্লাস ও Cl মাইনাস আয়নের মধ্যবর্তী দূরত্ব। একটা ক্যাটায়ন ও একটা অ্যানায়নের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম, 2r, যেটাই যৌগের ক্ষেত্রে মনে আছে RC + RA। তাহলে দেখো এই RC + RA টাই তো অ্যান্সার, মানে a/2। তাহলে এর মান যেটা বসাবে সেটা /2, মানে a/2 যে অ্যান্সারটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এই পর্যন্ত থার্ড ক্লাস কমপ্লিট হলো। ঠিক আছে।